সর্বোচ্চ সম্মান ও সবার ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায়। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে কৃতজ্ঞতা তারেক রহমানের। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আমিরাত সহ দেশে দেশে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। বিশেষ দোয়ায় মাগফিরাত কামনা, অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর ভূমিকার কথা স্মরণ। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে পাঠ্য বই পাচ্ছে কোমলমতিরা। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা। ভালো স্কুলগুলির আশেপাশে ভাড়া অনেক বেশি। নতুন বছরে আমার বেতন বাড়ায় নাই, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। বছর ঘুরতেই বাড়ি ভাড়া বাড়ানোর হিড়িক। মেট্রো রেল স্কুলের কাছাকাছি এলাকায় বেড়েছে ৩,০০০ টাকা পর্যন্ত। হিমশিম অবস্থা ভাড়াটিয়ার। সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় গণতন্ত্রের আপসহীন নেত্রীকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন ৩ বাহিনীর প্রধান। দাফনের পর দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দিনভর আলো ছড়িয়ে অস্তমিত সূর্যের মতো বিদায় নিলেন মহীয়সী এক নারী, যার উদয় হয়েছিল দেশ, মাটি, মানুষের অধিকার রক্ষায়। গণতন্ত্রের আপসীন এক নেত্রী। রাজনৈতিক সংগ্রামে যার উত্থান, দেশের জন্য নিজেকে উৎসর্গ করে আজ কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অংশগ্রহণে দেশের ইতিহাসের বড় জানাজা শেষে জাতীয় পতাকাবাহী গাড়িতে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় জিয়া উদ্যানে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় বেগম জিয়াকে। রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয় শেষ বিদায়ে। বেজে ওঠে বিউগলের করুণ সুর। গার্ড অফ অনারে সম্মানিত করা হয় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। বিএনপি নেত্রীর বড় ছেলে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শ্রদ্ধা জানান মায়ের কবরে। দাফন শেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিদায়কালে আপামর জনতার পরম ভালোবাসায় সিক্ত হলেন বেগম খালেদা জিয়া। স্মরণকালে সর্ববৃহৎ জানাজায় জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে মানুষের উপস্থিতি। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন তারেক রহমান। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো গণতন্ত্রের পথিকৃৎ শেষ বিদায়ের যত আয়োজন, ৫৬,০০০ বর্গমাইলের কাণ্ডারি এক আপসীন নেত্রীকে ঘিরে অশ্রুসিক্ত ভালোবাসা বিদায় বেলায়। সর্বোচ্চ সম্মান আর শ্রদ্ধায় তখন লাখো কোটি মানুষের হৃদয়ে চাপা কান্নার শব্দ। রাজসিক শ্রদ্ধা আর ঐতিহাসিক আয়োজন ঘিরে প্রস্তুত মঞ্চ। ঠায় দাঁড়িয়ে আছে ভক্ত, অনুরাগী, সমর্থক আর কর্মী সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ। প্রিয় মানুষকে না বলা কথা বলার অপেক্ষায় পুরো জমায়েত। শেষ বিদায়ের অপেক্ষা যেন আর হয় না শেষ। মানিক মিয়া এভিনিউয়ে মায়ের জানাজায় অংশ নিতে মরদেহবাহী গাড়ি বহরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় ১০ ঘন্টার অপেক্ষার অবসান। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নির্ধারিত স্থানে আসতেই সাধারণের আকুতি যেন বেড়ে ওঠে আরও। অপেক্ষমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ৩ বাহিনীর প্রধান ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও আপসহীনতার গল্প ছাড়াও শেষ জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের নিদারুণ চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। পুরো রাস্তা ও মাঠ জুড়ে তখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাধারণের মাঝে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন,
দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। অশ্রুসিক্ত নয়নে চাপা কষ্ট নিয়ে মায়ের জন্য কথা বলতে মঞ্চে আসেন তারেক রহমান। পরকালে যেন শান্তিতে কাটাতে পারেন মা বেগম জিয়া, সেই দোয়া চান দেশবাসীর কাছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার। এরপর শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। মানিক মিয়া এভিনিউ, সংসদের প্রতিটি মাঠ, ফার্মগেট, বিজয় সরণি, মেট্রো স্টেশনের উপরে নিচে, গণভবনের মাঠ, আসাদ গেট ও কলেজ গেট ছাড়িয়ে আশপাশের সব রাস্তা সহ যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন জানাজার নামাজে। মানুষের এই জমায়েত প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য, শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের জমায়েত বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নেওয়ার জন্য। এখানে আসা নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা বলছেন, বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের আপসের নেত্রী এবং তার দৃঢ়তায় তারা এই আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রাখবেন। যে যার অবস্থান থেকে সে শপথ তারা আজ এই জানাজায় এবং শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা সে শপথ নিয়েছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শেরি বাংলা নগরের জিয়া উদ্যানে আছেন রিপোর্টার মোরসালেন হক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সমাধি করার কার্যক্রম গতকাল পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়েই সেই বিষয়টি শেষ হয়েছে এবং বিকেলে, অর্থাৎ বলা চলে যে সন্ধ্যার দিকে যেই কার্যক্রম শেষ হয় তারপর থেকেই এই জিয়া উদ্যান সংলগ্ন যেই এলাকাটি রয়েছে, সড়কটি রয়েছে, এটি কিন্তু পূর্ব থেকে পশ্চিমমুখী যে এলাকা, এটি সম্পূর্ণভাবেই বন্ধ করে দেওয়া হয় এবং এই এলাকাটি এখন সব ধরনের প্রবেশ, সাধারণ মানুষের প্রবেশ কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এই জায়গায় ব্যারিকেড স্থাপন করে এখানে সম্পূর্ণ চলাচলই কিন্তু বন্ধ রয়েছে। এরপরেও যে বিষয়টি দেখা গেছে যে সকাল থেকে সাধারণ মানুষ তারা এই যে এলাকাটি জিয়া উদ্যানের প্রবেশ মুখ অর্থাৎ বিমান ক্রসিং সংলগ্ন যে এলাকা, এইখানে কিন্তু তারা আসছেন, যদিও সেই সংখ্যাটি খুব বেশি নয়, তারপরেও তারা এই ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এই ব্যারিকেডের কারণে কিন্তু এই জিয়া উদ্যানের ভেতরে যেই প্রবেশ সেটি সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত অসমর্থিত সূত্র বা দাপ্তরিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে এখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা যেটি বলছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই এলাকাতে কোনো ধরনের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের যেই যাতায়াত এটি বন্ধ থাকবে। তবে সমাধি প্রাঙ্গণকে ঘিরে যেই সকল কার্যক্রম রয়েছে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সমাধিটি রয়েছে সেই জায়গাটিতে যে কার্যক্রমের সাথে যারা যুক্ত রয়েছেন শুধুমাত্র তারা, হাতে গোনা খুব অল্প কিছু কর্মী এই এলাকায় প্রবেশ করতে পারবেন। তবে এর বাইরে যারা রয়েছেন তাদের কারোরই আসলে এই জিয়া উদ্যান সংলগ্ন যে সড়কটি, এই সড়কটিতে প্রবেশ নিষেধ করা আছে, প্রতিবন্ধকতার সৃষ্টি করা রয়েছে। এই ছিল এখন পর্যন্ত জিয়া উদ্যান এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম রাজধানীর জিয়া উদ্যানে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনের মতো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হবে। বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায়ে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করায় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পোস্টে লেখেন, তার জীবনের এক গভীর শোকের মুহূর্তে তার মায়ের শেষ বিদায় দিতে পেরেছেন। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর তা সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে তিনি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন। অবিরত দায়িত্ব পালন করায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা সহ দেশে দেশে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা। অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে ছিল বিশেষ দোয়া ও মোনাজাত। সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে গায়বানা জানাজা হয় শারজায়। এছাড়াও আবুধাবি, দুবাই, আল আইন ও আজমান সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ছিল একই আয়োজন। বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে জানাজার আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। এতে নিউ ইয়র্কের কনসাল জেনারেল, বাংলাদেশ সোসাইটির সভাপতি সহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফ্লোরিডা কনসুলেটে শোক বই খোলা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক দিবসের একটি অংশ হিসাবে কিন্তু প্রতিটা কনসুলেট এবং দূতাবাসে শোক বই খোলা হয়েছে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্স বিএনপি। প্যারিসের স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপেও বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন সবাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জেল জুলুমের শিকার হয়েও দেশ ছেড়ে চলে যান নাই। দেশের জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। সর্বোপরি আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন এই মহিষী নারীকে মাগফিরাত দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমিন। দক্ষিণ আফ্রিকায়ও বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন কেপটাউনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। কুয়েতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, কুয়েত বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন দেশের প্রতিনিধি কূটনীতিকরা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে নিজ নিজ সরকারের শোকবার্তা পৌঁছে দেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ছুটে আসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারত সরকারের শোক বার্তা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই স্থানে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়া পরিবারের কাছে শোকবার্তা পৌঁছে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসে জাতীয় সংসদ ভবনে কুশল বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। এদিকে ঢাকায় আসা বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। গেল বছরে $8 বিলিয়ন বেশি যুক্ত হয়েছে রিজার্ভের খাতায়। রেমিট্যান্সের স্বস্তি আর আমদানিতে ঋণপত্র কম হওয়াই কারণ। অর্থ পাঠাতে প্রবাসীদের জটিলতা দূর করতে চায় সরকার। অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চান জামায়াত আমির। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন ডক্টর শফিকুর রহমান। রয়টার্সকে তিনি বলেন, ভোটের পর তার দল ঐক্যমতের সরকারে যোগ দিতে আগ্রহী এবং এ ব্যাপারে এরই মধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে উদ্বেগজনক মনে করেন জামায়াত আমির। ভারত যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, তখন শফিকুর রহমান বলেন তিনি চলতি বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জামায়াত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকি থাকতে আগ্রহী নয় এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চায়। ঘন কুয়াশায় রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে। প্রাণ গেছে অন্তত 4 জনের। সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে ঘন কুয়াশায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে রাজশাহীর ঝলমলিয়া কলার হাটে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং 1 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত যে রায়হান, তার হাত পা বিচ্ছিন্ন রয়েছে। চিকিৎসকরা বলছেন যে তার চিকিৎসা চলছে এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই যে আমি যেখানটিতে রয়েছি ঝলমলিয়া বাজার, এটি মূলত রাজশাহী এবং নাটোর যে মহাসড়ক, ঠিক মহাসড়কের সাথে এবং তখন 7:30টার মতো বাজে। এই বাজার মাত্র জমে উঠছিল বিভিন্ন এলাকার, অর্থাৎ নাটোর, রাজশাহী এবং আশেপাশের এলাকা থেকে কলা ব্যবসায়ীরা এখানে আসছিলেন কলা বিক্রির জন্য। এখানকার স্থানীয়দের ভাষ্যমতে রাজশাহী থেকে একটি ট্রাক, বালুবাহী ট্রাক নাটোরে যাচ্ছিল এবং আরেকটি ট্রাক নাটোর থেকে রাজশাহী আসছিলেন এবং যখন এই ঝলমলিয়া কলার বাজারের নিকট পৌঁছে তখন দুটি ট্রাকের সংঘর্ষ হয় এবং বালুবাহী ট্রাকটি ঠিক উল্টে যায় এবং যখন উল্টে যায় তখন ওই ট্রাকের নিচে 4 জন পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি যারা আহত হন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এখানে 2টি ইউনিট কাজ করেছে এবং ফায়ার সার্ভিস বলছে যে তারা খুব দ্রুতই আহতদেরকে উদ্ধার করে এবং একই সাথে যারা নিহতরা রয়েছেন তাদের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে যে উল্টে যাওয়া ট্রাক, সেই উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে নিহত যে 4 জন রয়েছে তার মধ্যে 3 জনের বাড়ি আসলে নাটোরে, 1 জনের বাড়ি রাজশাহীতে এবং নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাপুরিয়া গ্রামের শাহিন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনক প্রামাণিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইন গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহী চারঘাট উপজেলার আশকরপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। পুলিশ যেটি বলছেন যে তারা এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা আইনগত যে পদক্ষেপ সেটি নেবেন এবং পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করা হয় সেক্ষেত্রে তাদের মরদেহ ময়নাতদন্ত করা হবে না এবং তাদের যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াই আসলে অনুসরণ করা হবে। এবং পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে এবং পরিবারের কেউ যদি মামলা করতে চান অবশ্যই সেই মামলাটি তারা গ্রহণ করবে এবং যে ট্রাকের সাথে এই বালুবাহী ট্রাকটি ধাক্কা লেগেছিল সেই ট্রাকটির এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ছিল রাজশাহীর পুঠিয়া থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীর পুঠিয়াতে। সময় সংবাদে আরও থাকছে।
খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ব। দেশে দেশে জমকালো আতশবাজি, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ব্যাপক ভিড়। সংঘাত হানাহানি বন্ধ করে নতুন শুরুর প্রত্যাশা। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। বিস্তারিত জানাতে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। শুরুতেই যাচ্ছি লিপির কাছে। বছরের প্রথম দিনই চট্টগ্রাম নগরের স্কুলগুলোতে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে এবং অনেকটা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা যে নতুন বই সেটা স্কুল থেকে নিয়ে যাচ্ছেন। যদিও আনুষ্ঠানিকভাবে যে এমন উদযাপন, সেই উদযাপনটা হচ্ছে না, কিন্তু অধিকাংশ স্কুলে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা নতুন বই নিতে এসে সকাল থেকে কিন্তু এখানে স্কুলে আসছেন, বই নিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যে স্কুলে আছি সেটা হচ্ছে ডাক্তার খাস্তগীর উচ্চ বিদ্যালয় এবং আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। সেটা হচ্ছে চট্টগ্রামে প্রাথমিকে যে স্কুল আছে সেটার সংখ্যা কিন্তু 4059টি এবং সেখানে প্রায় 8.5 লাখ শিক্ষার্থী আছে। এবং এই যে প্রাথমিক, সেখানে যে বইয়ের চাহিদা 7.5 লাখ শিক্ষার্থী, সেটা হচ্ছে প্রায় 40,37,000। এবং মাধ্যমিকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ইবতেদায়ী, কারিগরি, ইংরেজি এবং সাধারণ যে শিক্ষা মাধ্যম, সেখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রায় 13,51,542 জন। এবং এই বিদ্যালয়গুলোর যে বইয়ের চাহিদা সেটা 1,47,84,000 এবং সেই শিক্ষার্থীরা কিন্তু বই আজকে সকাল থেকে এসে যার যার মতো করে নিয়ে যাচ্ছেন। এবং নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা সেটা আসলে চোখে পড়ার মতো। এবং শিক্ষকরা প্রত্যেকের নাম, রোল রং অনুযায়ী লিপিবদ্ধ করছেন এবং যতগুলো বই এসেছে সেই বইগুলো কিন্তু তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এবং প্রাথমিকে প্রায় 100% বই চট্টগ্রাম এসেছে, কিন্তু মাধ্যমিকে 100% বই না আসলেও অধিকাংশ বই এসেছে এবং সেই বইগুলো কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছেন। এবং আপনারা জানেন যে নতুন বইয়ের একটা আগ্রহ কিন্তু শিক্ষার্থীদের থাকেন। প্রথম দিনে পাতাটা উল্টে কিংবা গল্পগুলো পড়ার এই উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা শিক্ষার্থীদের মাঝে দেখছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরীর বইয়ের যে বিতরণ তার সর্বশেষ। আমরা বগুড়ায় চলে যাব, সেখানে আমাদের সহকর্মী আছেন আব্দুল আওয়াল, তিনি সেখানকার কথা জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় বই বিতরণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা না থাকলেও কিন্তু বগুড়ায় বছরের প্রথম দিনে আসলে কমলমতি শিক্ষার্থীদের হাতে কিন্তু সরকারিভাবে যে বইগুলো সেগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা আছি আজকে বগুড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আমরা দেখেছি সকাল থেকেই এই স্কুলে যারা প্রাথমিক শিক্ষার্থীরা আছে তাদেরকে একেবারে উৎসবমুখর পরিবেশে কিন্তু স্কুল প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এবং প্রাথমিক যে শিক্ষা কর্মকর্তা রয়েছেন উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বগুড়ায় 1601টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 600টির মতো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট 19 লাখ শিক্ষার্থীর হাতে কিন্তু আসলে এই যে প্রাথমিকের যে বইগুলো সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং যিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে ষষ্ঠ এবং নবম শ্রেণীর সবগুলো বই আসাই ষষ্ঠ এবং নবম শ্রেণীর কিন্তু সবগুলো বই আজকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। তবে সপ্তম এবং অষ্টম শ্রেণীর কিন্তু আংশিক কিছু বই এসেছে, ফলে কিন্তু সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আংশিকভাবে এই বইগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের হাতে আজকে তুলে দেওয়া হবে। এবং যেমনটি বলছিলাম যে প্রাথমিকের যে শিক্ষার্থীরা আছে তাদের যেই বোর্ডের যে বইগুলো আছে সেগুলো কিন্তু আনুষ্ঠানিকতা ছাড়াই কিন্তু আসলে রাষ্ট্রীয় শোক থাকায় ইতিমধ্যেই তাদের হাতে কিন্তু আসলে এই বইগুলো তুলে দেওয়া হয়েছে। এবং শুধু এই স্কুলটি নয়, একে একে যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীদের হাতে কিন্তু বছরের প্রথম দিনেই আজকে বই তুলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়ায়, এর আগে যুক্ত ছিলাম চট্টগ্রামে। নতুন বছরের শুরুতেই ইচ্ছে মতো বাড়ি ভাড়া বাড়িয়েছেন বাড়িওয়ালারা। ক্যাবের তথ্য মতে গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। অতিরিক্ত ভাড়ায় হিমশিম খাচ্ছেন ভাড়াটিয়ারা। আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে স্ত্রী সন্তানদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। সমস্যা সমাধানে ভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ হাইকোর্টের। নয়ন আহমেদের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট।
রাজধানীর মিরপুরের বাসিন্দা আব্দুল আউয়াল 15,000 টাকা বেতনে চাকরি করেন তৈরি পোশাক কারখানায়। ছোট্ট একটি কক্ষে স্ত্রী সন্তান নিয়ে বসবাস। বেতন না বাড়লেও নতুন বছরে 1,000 টাকা ভাড়া বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না আউয়াল দম্পতি। বেতন মনে করেন যে 15,700, বাসা ভাড়ায় 5,000 টাকা জায়গা, অসুখ বিসুখ আছে, সবার বাড়িতে দেওয়ার লাগে না, মা বাপ আছে। মাত্র 72 স্কোয়ার ফিটের এই রুমটির ভাড়া 4,500 টাকা। এর মধ্যে বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ। বাড়িওয়ালার সাফ কথা, পোষালে থাকো নয়তো বিদায় হও। একজন রান্না করে আসি, পরে আরেকজন যায়, তারপরে যদি বাড়ি ভাড়া বাড়ায় এমনি কেমনে চলা যায়। শুধু মিরপুর নয়, পুরো রাজধানীতেই বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ পেয়েছেন ভাড়াটিয়ারা, যা কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই। বাড়িওয়ালা বলছে যে জানুয়ারি থেকে 2,000 টাকা ভাড়া বাড়াইতে হবে। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। নতুন বছরে আমার বেতন বাড়ে নাই, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। মেট্রো রেল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় 3,000 টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বাড়ির মালিকরা। এক একটা রুম যেটা 6,000 পড়বে, ওটা রাখে 8,000, 7,500। ভালো স্কুলগুলির আশেপাশে ভাড়া অনেক বেশি। বাড়ি ভাড়ার চাপে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারছেন না অনেকে। এতে ফাটল ধরছে পারিবারিক বন্ধনে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরা। যে ইনকাম করি এটা দিয়ে তো শহরের লেখাপড়া ছেলে সন্তানদের আমি করাতে পারবো না। দিনের জন্য আমার বাচ্চারা আমি বাড়ি রেখে আসি। যে পয়সা বেতন পাই, এই পয়সায় এত টাকা ঘর ভাড়া দিয়ে ফ্যামিলি রাখাটা আমাদের মতো মানুষের জন্য সম্ভব না। কেন বছর ঘুরলেই বাড়ি ভাড়া বাড়ান বাড়িওয়ালারা? 6,000 টাকা দিয়ে ভর্তি করাইতে পারতাম, এখন 10,000 টাকার নিচে না। আমার 2 মেয়েরে ভর্তি করাইতে 20,000 টাকা লাগবে, তাহলে আমি এটা কোথা থেকে নিব? বাড়িওয়ালারা কিন্তু ভাড়ার টাকাটা দিয়ে চলে। গ্যাস, পানি, বিদ্যুৎ বিল এগুলা বৃদ্ধি পায়, এগুলা আমরা বাড়াই। ইচ্ছে মতো বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকাতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ আইনজীবীদের। এ নিয়ে উচ্চ আদালতেও রিট হয়েছে। একই এলাকায় হওয়ার কারণে কিন্তু একই ভাড়া হবে না। একটি বাড়ির সাথে পাশের বাড়িটার কোনো মিল নেই। এই জন্য কিসের ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে আমরা বলেছি যে একটি নীতিমালা করে দাও। নীতিমালা যেটা আমরা চাচ্ছি সেটা হলো ক্রাইটেরিয়াগুলি ঠিক করে দেবে, যে এই বাড়িটা যতগুলি ক্রাইটেরিয়া টাচ করে ওই অনুপাতের ভাড়া নির্ধারিত হবে। ক্যাবের তথ্য অনুযায়ী গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রেমিটেন্সের হাওয়ায় প্রায় তলানিতে ডুবতে থাকা নিট রিজার্ভের খাতায় $8 বিলিয়ন বেশি যুক্ত হয়েছে বিদায়ী বছরে। এর আগে এত বেশি মাত্রায় রিজার্ভ বাড়েনি। কারণ হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আয় যেমন স্বস্তি দিয়েছে, তেমনি আমদানিতে ঋণপত্র কম হওয়ায় বাজার থেকে $3.5 বিলিয়ন যুক্ত হয়েছে এই মজুদে। নতুন বছরে রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে প্রবাসীদের অর্থ পাঠানোর জটিলতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বছরের শুরুতে স্কুলের খরচ, তারপর রমজান ও ঈদ। এমন সময় প্রবাসীরা নিজেরা উপস্থিত থাকতে না পারলেও নিজেদের পরিবার পরিজনের চলার পথ সহজ করতে অর্থ পাঠান। পরিবারের জন্য পাঠানো ডিসেম্বরে প্রায় $2.5 বিলিয়ন রেমিটেন্সের টুকরো টুকরো অংশ জুড়ে নতুন বছরের জানুয়ারি শুরু হয় $33 বিলিয়ন রিজার্ভ নিয়ে। BPM6 অনুযায়ী $28 বিলিয়ন ছাড়িয়েছে। ডিসেম্বরে 30 দিনে $3 বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠান প্রবাসীরা। গত বছর ছিল $2.63 বিলিয়ন, শতাংশের হিসেবে 21% বেশি। অর্থবছরের প্রথম 6 মাসের হিসেবে প্রায় 18% বেশি। 2025 শুরু হয়েছিল $21.67 বিলিয়ন দিয়ে, শেষ হলো $33 বিলিয়ন রিজার্ভ হাতে নিয়ে। প্রবাসীরা যদি খুব দ্রুততম সময়ে দেশে তাদের টাকা প্রেরণ করতে পারত, তারা ইনসেন্টিভমুখী প্রতি আকৃষ্ট হতো না। এমন অবস্থায় অর্থবছরে রেকর্ড রিজার্ভের লক্ষ্যে রেমিটেন্স বাড়াতে নিয়মকানুন আরও সহজ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। যারা বিদেশে প্রবাসী আছে তারা রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে যত প্রকার আইনি বাধার মধ্যে পড়ে এগুলোকে সহজীকরণ করবে। যত প্রকার জটিলতা আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে আমদানির চাপ কম থাকায় চলতি অর্থবছরের শুরুর 6 মাসে প্রায় $3.5 বিলিয়ন অলস ডলার ব্যাংকগুলো থেকে কিনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে সমপরিমাণ অর্থ বাজারে ছাড়া হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ব। বর্ষবরণের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ। আর কিছুক্ষণ পর আর মাত্র 14 মিনিট পরেই সেই নতুন বছরের ক্ষণটি শুরু হবে, যার জন্য এখন সবার অধীর আগ্রহে অপেক্ষা। নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়েছিল, এখন ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিমের দেশ যুক্তরাষ্ট্রে নতুন বছর উদযাপিত হতে যাচ্ছে সব শেষে, এবং তার জন্য যে টাইমস স্কয়ারের যে বিশ্ববিখ্যাত বল ড্রপ, যে ঐতিহ্যটি 1907 সাল থেকে শুরু হয়েছিল, তা দেখার জন্য টাইমস স্কয়ারের পুরো এলাকা জুড়ে মানুষ জড়ো হয়েছেন। বিভিন্ন রাস্তা নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, আপনি দেখেন যে কত বিশাল লম্বা লাইন এখানে রয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে বিশেষ করে অধিকাংশই এখানে যারা রয়েছেন তারা অধিকাংশই তরুণ, এবং তারা কিন্তু নিউ ইয়ার উদযাপন করার জন্য কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা টাইমস স্কয়ারের ভিতরে তারা ঢুকতে চান, এবং এজন্য যে উৎসাহ উদ্দীপনা তার কিন্তু কোনো কমতি নেই। আপনি জানেন যে নতুন বছরটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে, সেটি অনেক কারণেই খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে স্বাধীনতার 250 বছর উদযাপনের বছর এই 2026 সাল, সেই সঙ্গে যে 250 বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, তিনি কিন্তু আর কিছুক্ষণ পরেই জোহরান মামদানি, তিনি কিন্তু শপথ নিতে যাচ্ছেন। যে পূর্বক্ষণ, সেই পূর্বক্ষণে যে মানুষের যে অবস্থা, সেই মানুষের অবস্থা এবং সেই সঙ্গে যে প্রস্তুতি, তার যে পূর্বক্ষণ, সেই পূর্বক্ষণে যে মানুষের যে অবস্থা, সেই মানুষের অবস্থা এবং সেই সঙ্গে যে প্রস্তুতি, তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ এবং সবাইকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নববর্ষ, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে জয় দিয়ে আসর শুরু করা ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে দুদল। স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে ঢাকার। দুদলের ম্যাচটি মাঠে গড়াবে আজ দুপুর 1টায়। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে পরিবর্তন আনতে হয়েছে বিপিএলের সূচিতে। অবশেষে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। 30 ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে 4 জানুয়ারি। বাকি সূচি আছে আগের মতোই। সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। তারকা সমৃদ্ধ ঢাকা আছে দারুণ ছন্দে। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলকে একরকম উড়িয়ে দিয়েছে ক্যাপিটালস। ঢাকার বড় শক্তি ডিরেক্ট সাইনিং তাসকির আহমেদ যোগ দিয়েছেন ক্যাপিটালস ডেরায়। শক্তি বেড়েছে বোলিং অ্যাটাকে। প্রথম ম্যাচে সালমান মির্জা 4 ওভারে 17 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। এছাড়া পাকিস্তানি ইমাদ ওয়াসিম হন ম্যাচ সেরা। বোলিংয়ে সিলেট টাইটান্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঢাকা। ব্যাট হাতে ছন্দে আছেন তরুণ আব্দুল্লাহ আল মামুন। অলরাউন্ডার বেশি থাকায় ব্যাটিং লাইনটাও বেশ লম্বা ঢাকার। ওপেনিংয়ে সাইফ হাসান ও ওসমান খান। কিছুটা ছন্দহীন সাইফ, তার জন্য চ্যালেঞ্জ থাকবে রানে ফেরার। মামুনের পর মোহাম্মদ মিথুন, নাসির, সাব্বির, শামীম পাটোয়ারিরা দক্ষতা রাখেন ইনিংসের ফিনিশিংয়ে। সঙ্গে অলরাউন্ডার সাইফউদ্দিন, ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে সুযোগ আছে রান পাওয়ার। স্বাগতিক সমর্থকদের বিপক্ষে খেলতে হলেও শক্তিমত্তায় মিরাজদের দল থেকে বেশ এগিয়ে ঢাকা ক্যাপিটালস। সিলেট টাইটান্স অবশ্য ঘরের মাঠে হারতে চাইবে না। ম্যাচের আগের দিন 2 ঘন্টা অনুশীলন করেছেন মিরাজরা। এই দলটাতে আছে টি-20-র বেশ কিছু তারকা। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাইম আইয়ুব টাইটান্স শিবিরে। তার দিনে যে কোনো দলকে ধসিয়ে দিতে পারেন একা হাতে। এছাড়াও শক্তি বাড়াতে এরই মধ্যে দলে যোগ দেওয়ার কথা আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর জায়েদ। তবে ভ্রমণ ক্লান্তি নিয়ে কতটা পারফর্ম করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এছাড়াও পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, ধ্রুব, লোকাল জাকির হাসান আছেন ছন্দে। তাই ঘরের মাঠে তারাও প্রস্তুত ঢাকা ক্যাপিটালসকে চ্যালেঞ্জ জানাতে। তাই ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বলাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বোচ্চ
সর্বোচ্চ সম্মান ও সবার ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায়। আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে কৃতজ্ঞতা তারেক রহমানের। এবং স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। এবার পাঠ্য বইয়ের মান আগের চেয়ে ভালো বললেন উপদেষ্টা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ অর্জিতা। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।